শোনো শোনো শোনো, রাজা নরেন্দ্র রাজ্যের এই উৎসবের মুহূর্তে এক বিশেষ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন। আগামীকাল এই প্রদর্শনীতে রাজ্যের প্রতিটা মানুষ তাদের নিজস্ব প্রতিভা প্রদর্শন করে দেখাবেন, আর যার প্রদর্শন রাজা এবং রানীকে সব থেকে বেশি প্রভাবিত করবে তাকে মহারাজ নরেন্দ্র এবং মহারানী শশীকলা বিশেষ স্বর্ণহার দিয়ে পুরস্কৃত করবেন। কি মজা! কাল তাহলে আমাদের রাজ্যে প্রদর্শনী। খুব মজা হবে কাল, খুব মজা হবে। হ্যাঁ, কিন্তু শুধু মজা করলেই তো আর চলবে না, আমাদের সকলকে তো কিছু করে দেখাতেও হবে। আমরা কে কি বানাবো সেটা আগে আমাদের ঠিক করে নেওয়া দরকার। আমার ঠিক করা হয়ে গেছে। এর মধ্যে হয়েও গেল। কি দেখাবে গো নন্দী দাদা, যে তুমি একসঙ্গে কত কিছু খেতে পারো? খাওয়ার সংক্রান্ত জিনিসই বানাবো, তবে এমন জিনিস বানাবো যা আমি কেন গোটা রাজ্য খেয়েও ফুরোবে না। এমন আবার কি জিনিস আছে শুনি যা গোটা রাজ্যকে দিলেও ফুরোবে না? লাড্ডু। আমি জগতের সব থেকে বড় লাড্ডু বানাবো, যা হাতে করে নয়, আনতে হবে একেবারে গরুর গাড়ি করে। কিন্তু আমি কি বানাবো? আমি তো তেমন কিছুই পারি না। সে কি রে, তোর কি প্রতিভা কম নাকি? তুই কি সুন্দর ফুল দিয়ে মালা গাঁথতে পারিস, কত সুন্দর মাটির জিনিস বানাতে পারিস। তোর ও তো আরো অনেকেই পারে। ওই দিয়ে কি প্রদর্শনী যেতে যাবে তুমিই বলো? এখানে তো এমন বিশেষ কিছু বানাতে হবে যা দিয়ে সকলে টাক লেগে যায়, তবে না মহারাজ আমাকে পুরস্কৃত করবেন। এই কথাটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে তুই কি বানাবি বলতো? আচ্ছা বকুল, তুই মাঝে আমাকে একটা এমন মাটির কলসি বানিয়ে দিয়েছিলি, মনে আছে? যা পড়লেও চট করে ভাঙবে না, এমনকি জল ভর্তি অবস্থাতেও তা অটুট থাকবে। হ্যাঁ, ও তো ওই মাটির মধ্যে কেন্দু ফুলের আঠা মিশিয়ে করতে হয়। চুপ, আস্তে আস্তে বলছি, তুই ওটাই বানা। মহাদেব কাকার এমনিও মাটির জিনিস তৈরি করাই কাজ, তার সঙ্গে তুই যদি এমন জিনিস বানাতে পারিস তাহলে রাজ্যের লোক জানবে যে তুই এরকম কলসিও বানাতে পারিস। হতেও তো পারে তারপর তোর এই কলসির চাহিদা রাজ্যের সবার কাছে বেড়ে গেল। পুরস্কার না পেলেও তোর উপকারী হবে। আর তাছাড়া আমার বিশ্বাস তুই এমন আশ্চর্য জিনিস বানালে পুরস্কার তুই পাবি। এই কথাটা তো তুমি খারাপ বলনি ভোলা দাদা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এইরকম মাটির জিনিস তো আমি ছাড়া আর কেউ বানাতেই পারে না, কারণ আমাকে আমার ঠাকুমা নিজে হাতে শিখিয়েছিল ওই রকম মাটির জিনিস বানানো। তাহলে আর দেরি না করে চল কালকের প্রদর্শনীর জিনিসগুলো বানাতে শুরু করি। কিন্তু ভোলা, তুই কিছু বানাবি না? আমিও ভাবছি, জানিস আমি কি বানাবো। তুমি তোমার ওই সুগন্ধি কাগজের ফুল বানাও। আমি বলছি শোনো, একবার ওই জিনিস রাজ্যের মানুষ দেখলে একেবারে চমকে যাবে। তা বানালে হয়, কিন্তু সেই ফুলে সুগন্ধি ভরার জন্য তো ওই মেহুল ফুল চাই। ওগুলো পাবো কোথায়? সে তো ফোটে সেই শীতকালে, আর এখনো তো শীত পড়েইনি। আমি জঙ্গলের ভেতর একটা জায়গা জানি গো ভোলা দাদা, যেখানে সারা বছর ওই মেহুল ফুল ফুটে থাকে। আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে সেই জায়গা দেখিয়ে দেব। যাক, তাহলে তো আর চিন্তাই রইলো না। তা হ্যাঁ রে নন্দী, তুই আবার লাড্ডু বানাতে গিয়ে নিজেই খেয়ে নিবি না তো? দেখিস ভাই, তাহলে কিন্তু তুই কিছুই দেখাতে পারবি না। না না, ওই বড় লাড্ডু বানাতে যা জিনিস লাগবে তাই দিয়েই আমার খাওয়ার মতো অনেক লাড্ডু তৈরি হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তবে হ্যাঁ ভাই, অত বড় লাড্ডু গোল্লা পাকাতে কিন্তু আমার তোদের দুজনকেই লাগবে। আরে সে কথা আর বলতে, তুমি শুধু আমাদের বলবে, দেখবে না আমরা তোমাকে এত বড় লাড্ডু বানিয়ে দেব যে মহারাজ শুধু নয়, রাজ্যের সবাই একেবারে চমকে যাবে। চল তাহলে আর দেরি না করে আমরা আমাদের কাজে লেগে পড়ি। এই এই এই, এ কি রে শিবু, এ তুই কি জুতো পরেছিস যে পরেই গেলি? আর তুই অমন উঁচুতে লাফাচ্ছিলি কি করে? এই সবই আমার এই লাফানে কেতু জুতোর কামাল নন্দী। এই দেখ।
আরে বাস, এটা তো খুব ভালো জিনিস বানিয়েছিস রে শিবু। সবার একেবারে তাক লেগে যাবে এই জুতো দেখে। তবে দেখেছিস, সবাই বলে আমার বুদ্ধি নেই, কিন্তু কিন্তু তোর এই জুতো পরে তুই যত না হাঁটছিস তার থেকে তো বেশি পড়ে যাচ্ছিস ভাই। এমন হলে তো এই জুতো কেউ পরা তো দূর, দেখতেও চাইবে না। না না, আমি এবড়ো খেবড়ো জায়গায় পা দিলাম তাই, নয়তো দেখবি এই জুতোর কত ক্ষমতা। এ মা, এ আমি কোথায় আটকে গেলাম? ও ভোলা, আমাকে বাঁচা ভাই। দাঁড়া দাঁড়া, তুই বেশি নড়াচড়া করিস না। আমি গাছে উঠে তোকে খুলে দিচ্ছি। তুই পাশে ঝুলতে থাকা গাছের ডালটা ধরে থাক, নয়তো তোর জুতো খুলে দিলে তুই একেবারে মুখ থুবড়ে পড়বি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে আমি ধরছি, তুই তাড়াতাড়ি আয় ভাই, এসে আমাকে এই অবস্থা থেকে বাঁচা। আয়, আরে শিবু দাদা, তোমাকে তো ভোলা দাদা বললো গাছের ডালটা ধরে থাকতে। ছিলাম রে ভাই, ধরেই ছিলাম, কিন্তু উত্তেজনায় একেবারে আসল মুহূর্তেই হাতটা ছেড়ে দিয়েছিলাম। কাল প্রদর্শনীর ঘোষণা সব সময় মতো হয়ে গেছে তো মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি ঘোষককে দিয়ে গোটা রাজ্য জুড়ে ঘোষণা করিয়ে দিয়েছি। কাল সকাল থেকেই আমাদের প্রদর্শনী শুরু হয়ে যাবে রাজ্যের চণ্ডী মণ্ডপের মাঠে। বাহ, অতি উত্তম। এবার তবে আমাদের কাল সকাল সকাল প্রস্তুত হয়ে বেরোতে হবে। সেনাপতি, চণ্ডী মণ্ডপের মাঠে যেন পর্যাপ্ত ছাউনি থাকে। আমি ব্যবস্থা করে ফেলেছি মহারাজ। আপনি, রানীমা এবং আপনার পরিবার যেখানে বসবে সেই পুরো স্থান আমি আজকের মধ্যেই ছাউনি দিয়ে ঢেকে দেব। আরে আমি কি শুধু আমার পরিবারের কথা বলছি নাকি? কাল প্রদর্শনী দেখতে রাজ্যের সব লোকজন আসবে। তারা কি সব এই গরমে এই চাঁদি ফাটা রোদে দাঁড়িয়ে প্রদর্শনী দেখবে নাকি? তাদেরও তো কষ্ট হবে। তবে কি আমাদের সবার জন্যই ছাউনি দিতে হবে? অবশ্যই। তুমি তো জানো সেনাপতি, আমি কেবল আমার চিন্তা করলে এতদিন এই রাজ্য চালাতে পারতাম না। প্রজারাই তো আমার মূল সম্পদ। আমার নিজের সঙ্গে সঙ্গে তাদের আরামের ব্যবস্থাও তো করতে হবে। সত্যি মহারাজ, আপনার তুলনা হয় না। আমার এই কথা আগেই বোঝা উচিত ছিল। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আজই গোটা মাঠের চারিদিকে ছাউনি দেওয়ার ব্যবস্থা করছি। মহামন্ত্রী, আশেপাশের রাজ্যে নিমন্ত্রণ পত্র গেছে নিশ্চয়ই? অবশ্যই মহারাজ, আমি গতকাল থেকেই আশেপাশের সব রাজ্যের রাজা এবং তাদের সভাসদদের আসার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছি। বেশ, তবে আর চিন্তা রইল না। কাল সকাল হতেই সবাই একেবারে তৈরি থেকো। কাল শুরু হবে আমাদের বিশেষ প্রদর্শনী। আমরা কাল প্রদর্শনী দেখতে যাব তো বাবা? আমিও প্রদর্শনীতে নাম দেব বাবা। আচ্ছা বেশ বেশ, সে হবে খন। আমি আমার হাতের তৈরি তৈলচিত্রের প্রদর্শন করব কাল। আমি কাল তলোয়ার খেলা দেখাবো। মন্ত্রী মশাই, আপনি আমাকে শিখিয়ে দেবেন তো? অবশ্যই, এ আর বলার কথা রাজকুমার। তবে আজ রাজসভা এখানেই মুলতুবি করলাম। কাল সময় মতো সবাই মিলে হাজির হব প্রদর্শনী স্থানে। কাল সবাই প্রদর্শনীর মাঠে উপস্থিত হলেও আপনি কাল ওই মাঠে উপস্থিত হতে পারবেন না মহারাজ। কাল আপনার জায়গায় ওই মাঠে যাব আমি, আর আপনি থাকবেন অচৈতন্য হয়ে আমার কারাগারে বন্দী। তারপর কাল আমি অন্য রাজ্যের রাজা ও এই রাজ্যের অধিবাসীদের সামনে এমনই কাণ্ড করব যে লজ্জায় রাগে তারা নিজেরাই আপনাকে এই সিংহাসন থেকে নামিয়ে দেবে। তারপর এই সিংহাসন হবে আমার, শুধু আমার। কাল মহারাজ যতটা সুষ্ঠুভাবে সবটা করবেন বলে ভাবছেন, সত্যি সেই মতো সবটা হবে তো? আমার মনে এমন কু ডাকছে কেন? প্রদর্শনী শুরু করো। আমার খেলা আমি দেখাবো এইবার। মহারাজকে ইতিমধ্যেই অপহরণ করে আমি সরিয়ে দিয়েছি। এবারে রাজা সেজে বসেছি আমি। এবার আমি এমন সব কাণ্ড ঘটাবো যা দেখে সবাই চমকে যাবে এবং রাজ্যবাসী থেকে আশেপাশের রাজ্যের রাজারা পর্যন্ত ক্ষেপে যাবে। তারপরে দোষ হবে মহারাজের। এবার এক এক করে প্রতিযোগীকে ডাকতে থাকো ঘোষক।
মহারাজ, এই গাছের গুণ অনেক। আমি এই ছোট্ট মাটির পাত্রেই দেখুন কেমন বাতাবি লেবু গাছ ফলিয়েছি। এর ফল কিন্তু সত্যিই হবে দারুণ সুস্বাদু। তাই নাকি? তাহলে তোমার গাছে হওয়া ফলের স্বাদ গ্রহণ করতে হয়। খুব টক। সহদেব, তোমার এত বড় সাহস যে তুমি আমাকে এই টক ফল খাওয়াও। আজ আমি তোমাকে এর শাস্তি দেব। এই, কে আছিস? একে এক্ষুনি 100 ঘা চাবুক মার। এ আপনি কি করছেন মহারাজ? আজকের এই আনন্দের দিনে ও নয় আপনাকে ভুল করে একটু টক ফল খাইয়েই ফেলেছে, তার জন্য এইভাবে ওকে শাস্তি দেবেন? হ্যাঁ দেব। ওদেরও তো বুঝতে হবে ওরা কাকে কি দিচ্ছে। এই ফলের স্বাদ গ্রহণ করতে দেওয়ার আগে এই ফলের স্বাদ ওর নিজের গ্রহণ করা উচিত ছিল। এই, কে আছো? নিয়ে যাও একে। এ কি, যে মহারাজ এমনিতে এত ক্ষমতাপ্রবণ, সবাইকে এত সাহায্য করেন, সেই মহারাজ এইটুকু কারণে সহদেব কাকাকে এত বড় শাস্তি দিচ্ছেন? তাছাড়া প্রদর্শনীতে শাস্তি দেওয়ার কথা তো ছিল না। মহারাজ, আমার মেয়ে এই বিশেষ মাটির পাত্র বানিয়েছে। এই পাত্র এতটাই শক্ত যে সহজে ভাঙে না। পরীক্ষা প্রার্থনীয়। সহদেব, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আঘাত করার পরিকল্পনা করো? এ আপনি কি বলছেন মহারাজ? আমি যে কিছুই... তুমি বুঝতে না পারলেও আমি পাচ্ছি, আর এর জন্য তোমাকে চরম শাস্তি পেতে হবে। এই, কে আছিস? এক্ষুনি ওকে কারাগারে নিক্ষেপ কর। মহারাজ, আমার বাবাকে এত বড় শাস্তি আপনি দেবেন না। আমার বাবা সত্যি আপনাকে আঘাত করতে চায়নি। তোর কথায় আমি চলবো না বকুল। আমি স্পষ্ট দেখলাম যে মহাদেব আমাকে আঘাত করার উদ্দেশ্যেই কলসি ছুঁড়েছে, আর তুই এখন বলছিস তোর বাবাকে ছেড়ে দিতে? কখনো না। নিয়ে যাও একে কারাগারে। এ কি মহারাজ, আপনি প্রদর্শনীর জন্য আমাদের ডেকে এখন নানা ছোটই আমাদের শাস্তি দিচ্ছেন কেন? এ কথা তো আপনার ছিল না। আপনি তো আগে বলেননি আপনার প্রদর্শনী পছন্দ না হলে আপনি আমাদের শাস্তি দেবেন। আমি কি করব কি না করব সেটা কি এবার তোর থেকে জেনে করতে হবে নাকি ভোলা? ভুলে যাস না, আমি এই রাজ্যের রাজা। আমি যা চাইবো তাই করব। তোকে কদিন লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় উঠিয়ে দিয়েছি। এই, কে আছিস? এক্ষুনি ভোলাকে ধরে নিয়ে গিয়ে হাতির পায়ের তলায় ফেল। বাবা, এ তুমি কি করছো? ভোলা তো ঠিকই বলেছে। তুমি এই শাস্তি দিয়ে আজকের আনন্দের অনুষ্ঠানটাকে এইভাবে সকলের কাছে ভয়ের অনুষ্ঠানে পরিণত করছো কেন? তুমি ভোলাকে এইভাবে শাস্তি দিতে পারো না। চুপ বেয়াদব বে। তুই ভুলে যাস না আমি তোর বাবা, তুই আমার বাবা নোস। তাই আমি কি পারি কি না পারি তার কৈফিয়ত আমি তোকে দেব না। এই, কে আছো? নিয়ে যাও ভোলাকে। আমার ওই ভোলাকে চাই, সে জ্যান্ত হোক বা মৃত। আমার মুখে মুখে কথা বলার জন্য আমি ভোলাকে উপযুক্ত শাস্তি দিতে চাই। হায় রে, শেষে আমার রাজ্যের সৈন্যরা আজ আমারই পেছনে ছুটছে। কিন্তু আমি কোনো অপরাধ না করার পরেও মহারাজ এমন আচরণ করছেন কেন? মহারাজকে কেমন যেন অন্যরকম লাগছে। রাজকুমারী, আপনি আপনি এখানে কি করছেন? আমার যে তোমার সঙ্গে বিশেষ কথা আছে ভোলা। কি কথা বলুন না। আমার বাবাকে দেখে তোমার আজ অন্যরকম লাগছে না? একেবারেই তাই। এই মহারাজের সঙ্গে যেন আমাদের চেনা মহারাজের কোনো মিলই নেই। একদমই তাই। আমিও সে কথাই বলতে এসেছি তোমার কাছে। এ আমার বাবা নন। নিশ্চয়ই অন্য কেউ বা বাবাকে কেউ কিছু খাইয়ে এরকম করেছে। তুমি আমার বাবাকে বাঁচাও ভোলা। এমন চলতে থাকলে রাজ্যবাসী বাবার বিরুদ্ধে চলে যাবে, তাকে সিংহাসন ছাড়তে বাধ্য করাবে। কিন্তু আমি কি করব?
মহারাজের কি হয়েছে তা না জানা পর্যন্ত আমি তো কিছুই করতে পারবো না। তা আমি জানি না ভোলা, তোমাকেই কিছু একটা করতে হবে। তুমি দয়া করে আমার বাবাকে বাঁচাও। বেশ, আমি চেষ্টা করছি এর পেছনের আসল কারণগুলো খুঁজে বার করার। আপনি ততক্ষণ সেনাপতি মশাইকে বলে গ্রামের মানুষগুলোকে শাস্তি পাওয়ার হাত থেকে রক্ষা করুন। আমি আসছি। আরে, এরা তো আমাদের শত্রু রাজ্যের সৈন্য। এরা এই রাজ্যে কি করছে? এদের এই রাজ্যে আসার সঙ্গে মহারাজের এই বদলে যাওয়ার কোনো সম্পর্ক নেই তো? মন্ত্রীমশাইয়ের মহল যে শত্রু দেশের সৈন্যরা পুরো ঘিরে রেখেছে, ওই জন্যই কি মন্ত্রীমশাই প্রদর্শনীতে নেই? আর মহারাজও কি এদের কারণেই এমন বিরূপ আচরণ করছেন? আমাকে জানতে হবে। কি তোমরা কারা? তোমরা তো এই রাজ্যের সৈন্য নও, তাহলে তোমরা এই মহল ঘিরে রেখেছো কেন? কে তুই পুচকে ছোড়া? যা এখান থেকে, নইলে কিন্তু আমরা তোকে বন্দি করে চিতাবাঘের মুখে ফেলে দেবো। আমরা এখানে আছি মন্ত্রী মশাইয়ের হুকুমেই। মিথ্যে বলছো তোমরা। আমাদের মন্ত্রীমশাই কেন তোমাদের হুকুম দেবেন তার মহল ঘিরে রাখতে? সরে যাও এখান থেকে, আমি মহলের ভেতর প্রবেশ করব। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে হুকুম করিস? এই ধর তো পুচকেটাকে। কে আছো? বাঁচাও আমাকে! কেউ আছো? বাঁচাও আমাকে! আরে, এ তো আমাদের মহারাজের গলার স্বর। মহারাজ এখানে তো, ওখানে প্রদর্শনীতে যে আছে সে কে? মহারাজ, আপনাকে এইভাবে এখানে বন্দি করলো কে? ভোলা, তুই এসেছিস বাবা। ভোলানাথের অশেষ কৃপা যে সে তোকে পাঠিয়েছে। আমাকে এই কারাগার থেকে মুক্ত কর বাবা। এক্ষুনি করছি মহারাজ, আপনি একটু দাঁড়ান। বাঘ এখানে? এই বাঘকে সৈন্যরা রেখে গেছে আমাকে পাহারা দিতে। এই বাঘ খুবই হিংস্র। আমার সামনে দুটো সৈন্যকে গিলে খেয়েছে। তাই বুঝি? কিন্তু আমাকে যেও আটকাতে পারবে না। আপনি এখানে এলেন কি করে? আমি জানি না ভোলা, আমি দেবেন্দ্রকে খুঁজছিলাম। হঠাৎ রাজমহলের এক জায়গায় তার গলা পেয়ে সেদিকে যেতেই কেউ ভারী কিছু জিনিস দিয়ে আমার মাথায় মারে। আমি অজ্ঞান হয়ে যাই, আর তারপর... বুঝেছি, কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারছি না। আপনি এখানে বন্দি থাকলে ওখানে প্রদর্শনীতে রাজা হয়ে কে বসে আছে? সে কি? এ তো সাংঘাতিক ব্যাপার। এক্ষুনি চল আমার সঙ্গে। চলুন রাজামশাই। একে এক্ষুনি হাত পা বেঁধে নদীতে ফেলে দাও। দাঁড়ান, আগে আমার প্রদর্শনী দেখানো শেষ হবে, তারপর বাকিদের শাস্তি দেবেন আপনি মহারাজ। এই ভোলা আবার কোথা থেকে এলো? বেশ, কি প্রদর্শনী দেখাবি দেখা তুই। মহারাজ, সামনে আসুন। এই হলো আমাদের রাজ্যের আসল রাজা, আর সামনে যে বসে আছে সে হলো নকল রাজার মুখোশধারী। সে সত্যি করে বলো, কে তুমি? এত বড় সাহস তোর? কোথা থেকে আমার মতো লোক নিয়ে এসে আমাকেই নকল বলছিস? কে আছিস? ভোলাকে ধরে শুলে চড়া। আমি না, শুলে চড়বে তুমি। মন্ত্রী, এইসব তার মানে তোমার ষড়যন্ত্র ছিল? এত বড় বেঈমান তুমি? সেনাপতি, এক্ষুনি মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো।
ভোলা ভোলা, আজ তুই না থাকলে এই অসাধ্য সাধন কিছুতেই হতো না। আমি এবং আমার রাজ্য দুই বদনাম হয়ে যেত সবার সামনে। আমি কিছুই করিনি মহারাজ, যা করেছেন সব করেছেন আমার ভোলানাথ। তিনিই আপনাকে এই বিপদের হাত থেকে বাঁচালেন।